সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরও স্বাগত। অনুষ্ঠানটা শুরু করার আগে আপনি যে ব্যাপারটা নিয়ে আলাপ করছিলাম, আমাদের বিবিসির একটা নিউজে চোখটা আটকে গেল। সেখানে একটা ব্রেকিং আসছে যে ইসরায়েল কিছুক্ষণ আগে মিসাইল হামলা করেছে তেহরানে। তো আমরা যেটা ভয় পাচ্ছিলাম, আপনি যেটা বারবার বলছিলেন যে আলোচনা হচ্ছে, আলোচনা টেবিলে রেখেও এখানে হামলা হতে পারে। এখন এটা ইসরায়েল করেছে সরাসরি, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো জড়ায়নি। তা কালকে আমরা দেখলাম যে বৈঠকটা মোটামুটি ব্যর্থ হয়েছে। ওমান বলছে যে তারা আরো আলোচনা করবে, কিন্তু যে কঠিন 3টা শর্ত দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা আসলে মানার মতো না ইরানের। তো এই সমগ্র বিষয়ে হামলা শুরু সব নিয়ে একটু দর্শকদের যদি একটু আপডেট সহ বলতেন। আসলে আমরা যখন আলোচনা করছি ঠিক এই মুহূর্তেই আমরা বিবিসি এবং মার্কিন স্কাই নিউজে দেখতে পেলাম যে তেহরানের বেশ কয়েকটি স্থানে ইসরায়েলের মিসাইল হামলা হয়েছে এবং বেশ কিছু ইরানি সোর্সে আমরা এগুলোর কিছু ছবিও দেখেছি, ধোঁয়া, আকাশে ধোঁয়া সহ। তো আসলে আমরা আগেই যেটা বলেছিলাম যে অবশ্যই ইরানে হামলা করবে, সেটা আমরা গত 15 দিন যাবৎ বলেছিলাম যে এটা মার্কিনীদের এক ধরনের প্রোপাগান্ডা যুদ্ধ, তারা আলোচনা, কূটনীতি এগুলো করে, কিন্তু মার্কিন নৌবাহিনীর 50% তারা মধ্যপ্রাচ্যে এমনিতে আনেনি এবং প্রতিদিন তাদের 20 থেকে 25 মিলিয়ন US ডলার খরচ করে তারা এখানে অবস্থান করছিল। তাদের বহুমুখী লক্ষ্য আছে, শুধু যে ইরানে হামলা এটাই না, ইরানে যদি হামলা নাও করত তাও তাদের এখানে অবস্থান ছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চীনের বিনিয়োগ আসতেছিল তেল ক্ষেত্রগুলোতে, এবং সৌদি আরব সহ অনেক দেশ চীনের মুদ্রায় তাদের লেনদেনটা না, তাদের 25% রিজার্ভ চীনা মুদ্রায় করে ফেলেছিল। তো এইটা মার্কিন ডলারের জন্য একটা হুমকি ছিল, প্রকাশ্য হুমকি। তো এইটা তো তারা করতে চায় না। এবং এখন আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজে হামলা করলো না, কিন্তু ইসরায়েলকে দিয়ে হামলা হলো। কিন্তু বাস্তবতা আসলে ইসরায়েল আর আমেরিকা একই জিনিস, তারা কঠিন বন্ধু তারা, এবং কেউ কেউ বলে যে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সটেনশন। তো এই অবস্থায় যে চলমান, যে আমরা ভয় পাচ্ছিলাম যে যুদ্ধ শুরু হয়ে গেল কিনা, সেটা শুরু হলো। এখন আমাদের সামনে দেখার বিষয় হলো যে আসলে ইরান কিভাবে এটাকে রিয়্যাক্ট করে, সেইটার উপর নির্ভর করছে অনেক কিছু। এখন মার্কিন সেনাবাহিনী সম্পর্কে ট্রাম্প গতকালই বলেছে মাত্র, আমাদের সেনাবাহিনী বিশ্বের সেরা সেনাবাহিনী এবং আমাদের প্রয়োজন মতো আমরা যা খুশি করব। এটা এক ধরনের কৌশলগত যুদ্ধের বার্তাই ছিল। এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, উনি এক সাক্ষাৎকারে বলেছিলেন হামলা হলে তো আমরা ইরাক, আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী রূপ নেব না। তাদের ভাষায় এটা ছিল একটা স্বল্প মেয়াদী এবং মিনিমাম স্ট্রাইকের মতো। ট্রাম্প অতীতের ভুল করবেন, অতীতে যে রাষ্ট্রপ্রধানরা ভুল করে গেছেন, বুশ বলেন। এবং এই আলোচনা যে ব্যর্থ হয়েছে এটা আমরা গতকালই দেখতে পেয়েছি যে জেনেভা থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং তার যে জামাতা কুশনার, তারা ফেরত চলে গেছেন এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রীও ফেরত চলে এসেছেন। তার মানে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছিল গতকাল রাতেই যে আলোচনা ভেঙে গেছে এবং যে কোনো সময় সংঘাতে রূপ নেবে। এবং কূটনীতিক অবস্থা থেকে এটা এখন সংঘাতে চলে গেল চূড়ান্ত। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে এমন কিছু শর্ত দিয়েছিল যেগুলো আসলে ইরান কেন, পৃথিবীর কোনো জাতির পক্ষেই মানা সম্ভব না। যে তাদের সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম মার্কিনীদের কাছে হস্তান্তর করবে, তাদের কোনো মিসাইল টেকনোলজি থাকতে পারবে না, তাদের ড্রোন টেকনোলজির কোনো শিল্প থাকতে পারবে না, এবং তাদের যে ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে কেন্দ্রগুলো নাতাঞ্জ, ফোর্দো, এগুলি সব ধ্বংস করে ফেলতে হবে। এর আগে আমরা উত্তর কোরিয়া কি দেখি, উত্তর কোরিয়াও একই সাথে মার্কিনীদের সাথে চুক্তি করে তাদের একটা এরকম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করেছে, কিন্তু মার্কিনীরা তার কোনো কথাই রাখেনি, তার বিনিময়ে তা দেওয়ার কথা। তো ইরানের প্রচুর, মনে হয় বেশ বড় অঙ্কের একটা বিলিয়ন ডলার মার্কিন ব্যাংকগুলোতে আটকা আছে, সেটাও কিন্তু মার্কিনীরা আটকে রেখেছে। এবং এর আগে যখন আমরা যে ট্রাম্পের আগে ওবামা প্রশাসনের সাথে ইরানের যে চুক্তি হয়েছিল, সেই চুক্তি অনুযায়ী মার্কিনীরা যে পরিমাণ ডলার ছাড়টার এবং সুবিধা দেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু দেয়নি। তার মানে ইরানিরাও এটা দেখেছে যে সম্ভাব্য চাপ বাড়িয়ে তারা মার্কিনীরা একটা সমঝোতা করতে চেয়েছিল, এবং
এখন যেটা দেখা যাচ্ছে, মার্কিনিরা দেখা যাক যে সেটা কি সীমিত সামরিক হামলা করে না দীর্ঘস্থায়ী আঞ্চলিক যুদ্ধের রূপ নেয়। এবং আপনি দেখতে পাবেন এর সাথে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত। গত কালই ভারত, চীন, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র সবাই ইসরায়েল এবং ইরানে অবস্থানরত তাদের নাগরিকদের দ্রুত সরিয়ে নিয়েছে। তার মানে তখনও একটা মোটামুটি ক্লিয়ার ছিল যে যুদ্ধের দিকে যাচ্ছে, কারণ নাগরিক সরিয়ে নেয় কখন, যখন ওই রাষ্ট্রটায় হামলা টামলা হবে, আক্রমণের শিকার হবে, এই ধরনের গোয়েন্দা রিপোর্টগুলো তাদের আসে। তো এখন ওমানের মধ্যস্থতা তো আসলে আর খুব কাজ করলো না। এখন দেখা যাক যে আমরা যেটা বলছিলাম যে চীন এবং রাশিয়ার সহায়তা ইরানিরা কতটুকু এটা প্রোটেক্ট করতে পারে। এবং সামরিক বিশ্লেষক যারা সেনা কর্মকর্তা সাবেক, তাদের সাথে দুই একজনের সাথে আলাপ করেছি, তারা বলেছে যে আসলে ইরানকে এরকম দূর থেকে হামলা টামলা করতে পারে, কিন্তু ইরানের 4000 বছরের ইতিহাসে সামরিক দিক থেকে এটা একটা অজেয় কান্ট্রি। হ্যাঁ, তো এটাকে এখানে স্থলবাহিনী নামানোর প্রশ্নই ওঠে না। এবং আপনি খেয়াল করবেন যে গত পরশুদিন কিন্তু রাতের বেলা ইসরায়েল লেবাননে 25 দফা হামলা করেছে। এটা হয়তো একটা আমাদের যেই সংঘাতটা যদি দীর্ঘস্থায়ী হয়, বৈশ্বিক তেলের বাজারটা চরম অস্থিতিশীল হয়ে পড়বে এবং এর প্রভাব কিন্তু বাংলাদেশেও ব্যাপক পড়বে, কারণ আমরাও কিন্তু মধ্যপ্রাচ্যের জ্বালানি তেলের উপরে নির্ভরশীল। আর ইরান স্বাভাবিকভাবে এখন হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। হ্যাঁ, তারপরে ওইদিকে ইরানের যে আরেক সহকারী যোদ্ধা আছে ইয়েমেনে, তারাও কিন্তু বাবাল মানদেব প্রণালী বন্ধ করে দিবে, যার ফলে এই দুই প্রণালী বন্ধ হয়ে গেলে কিন্তু বিশ্ব বাণিজ্যের একটা বড় সমস্যা তৈরি হবে। আচ্ছা, আমি আপনার কাছে আসবো, একটু কমেন্ট করে নিয়ে আপনার কাছে আসবে। সে 2025-এর জুনের সে হামলা, 12 দিনের হামলা, 1 বছর যেতে না যেতে আবার ইসরায়েলের এই হামলা, এটা ইরান কিভাবে রিয়াক্ট করে তার উপরে অনেক কিছু নির্ভর করছে। আপনি এই সম্বন্ধে একটু বলেন, আমি একটু দর্শকদের কমেন্ট নিয়ে আসছি। রুস্তম আলী উনি লিখছেন, আমাদের অনুষ্ঠানের প্রথম দর্শক আজকের। কাজল ভাই, অসাধারণ বিশ্লেষণ, আপনাদের অনুষ্ঠান আমরা দেখি, আর আতিক ভাইকেও সবসময় রাখবেন। ধন্যবাদ আতিক ভাই, যদি সময় দেয় আমরা ওনাকে রাখার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। আর আমাদের অনুষ্ঠানটা পুরোপুরি দেখবেন, পুরোপুরি দেখে তারপরে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। মোহাম্মদ মোতালেব হাওলাদার উনি বলছেন, বাংলাদেশ থেকে স্যার আপনাদের দুজনকে ধন্যবাদ। আমরা আশা করি ইরান যেন আমেরিকা এবং ইসরায়েল দুটোকেই ধ্বংস করে দিতে পারে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আবেগের সাথে বাস্তবতারও একটা থাকতে হবে, সবকিছু মিলাই আর কি। আর আমরা তো কোনো সময় কোনো যুদ্ধই চাই না, ক্ষতি যে করেই হোক, শত্রুপক্ষের হোক বা এই পক্ষের হোক, একটা জীবনের মূল্য আসলে অনেক। তা যুদ্ধটা এড়ানো গেলেও সবচেয়ে ভালো হতো, কিন্তু এখন তো মনে হচ্ছে এড়ানো যাবে না। আচ্ছা, এমডি আব্দুল্লাহ উনি লিখছেন, ভাইয়া ইনশাল্লাহ আমেরিকার জাহাজ ইরান থেকে যেতে দেব না ভাইয়া, আপনি চিন্তা করেন না, সাগরের নিচে ঢুকে, মানে উনি ইরানের সাপোর্টার বোঝাই যাচ্ছে। মুসলমান, ধন্যবাদ আপনাকে। এমডি সবুজ উনি লিখছেন, ইরানের জয় হবে ইনশাল্লাহ, আপনাকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান সর্বশেষ দর্শক এমডি মইনুল উনি লিখছেন, ভাই আমার মতে ইরানেরই লাভ হচ্ছে, কারণ ইরানের ভেতর যত বিপদ হচ্ছে, বিক্ষোভ যত হবে, ইরানের লাভ হবে, কারণ আমেরিকা যখন হামলা করবে ইরানের জনগণ বেশি মরবে, বিক্ষোভ বেশি হলে ইরানে আমেরিকার উপর হামলা হবে, তাই ইরানের বিক্ষোভ কমে যাবে, সবাই একসাথে যুদ্ধে নামবে। সবসময় দেখা গেছে যে কোনো দেশে, বিশেষ করে ইরানের পারস্যত্ব, আপনাদের 400 বছরের ইতিহাস, 4000 বছরের ইতিহাস, ঘাটলে দেখা যাবে যে ভিতরে সমস্যা থাকবে, কিন্তু যখন দেশের উপর হামলা হয় সব একত্রিত হয়ে আসে। আমি যে প্রশ্নটা আপনাকে ছুড়ে দিয়েছিলাম 2025 সালে সে 12 দিনের যুদ্ধ জুনে, এরপর 1 বছর না যেতে যেতে ইসরায়েল আবার হামলা করলো, আমরা বিবিসি এবং স্কাই নিউজে দেখলাম। এখন আপনি এত দ্রুত দুর্বল ভাবছে এই সময় ইরানের বিক্ষোভ হচ্ছে, এই ধরনের এত দ্রুত না, আসলে বিষয়টা হলো মার্কিনী জোটের এটা কিন্তু খুবই সুপরিকল্পিত আক্রমণ, এবং তারা সব সময় রোজার সময়টাকে বেছে নিয়েছে যে এই সময় মুসলমানরা একটু ইবাদতের মধ্যে থাকে, দুনিয়াবি অন্যান্য কাজে কম ব্যস্ত থাকে এবং খাবার 2 বেলা খায়, এজন্য একটু শারীরিকভাবে হয়তো দুর্বলও থাকে, এবং যেহেতু এই সময় সবাই একটা ধর্মীয় আবেগে থাকে, এই চান্সটাকেই তারা নিতে চাচ্ছে। কিন্তু তারা বুঝতে, হয়তো মুসলমানদের কিন্তু আবার একটা ভিন্ন গ্রুপ আছে, যেমন শিয়া, ইরানের জনগণ তো শিয়া মতাবলম্বী, এবং তারা জানেন তারা কিন্তু কারবালার চেতনায় উজ্জীবিত, যার ফলে তাদেরকে আপনি হুট করে রমজানে আক্রমণ করলেন আর তারা নেতিয়ে পড়বে, বিষয়টা এরকম না। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি কি, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে 500টির বেশি যুদ্ধ বিমান এবং 200টি সহায়ক বিমান মোতায়েন করেছে। এগুলোর মধ্যে রয়েছে আবার প্রায় 100টি পঞ্চম প্রজন্মের F-22, F-35 এবং 100টি মাঝ আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান, আনুমানিক 20টি AWACS বিমান,
18টি ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান, ডজন খানেক নজরদারি বিশেষ মিশনের বিমান, এছাড়া মার্কিন নৌবাহিনীর 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সম্পূর্ণ এয়ার উইং এখানে নিয়োজিত রয়েছে। 2টি এয়ারক্রাফটের 80টির উপরে FA-18 যুদ্ধ বিমান আছে, 12টি F-35 এবং অন্যান্য সহায়ক বিমান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ানও একটি বাস্তবসম্মত বার্তা দিয়েছিলেন যে আত্মসম্মান বিক্রয়যোগ্য নয়। এক শব্দে। তো আরেকটা জিনিস এখানে আপনি আরো 2টা জিনিস দেখতে পাবেন যে ইসরায়েল প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $5 বিলিয়ন সামরিক সহায়তা পায়, আর পাকিস্তানকে দেয় মাত্র $150 মিলিয়ন। যদি যুদ্ধ এই যে শুরু হয়ে গেল, এখন তো আর বিমানে করে কোনো সরবরাহ দিতে পারবে না ইরান, যেহেতু আকাশ, তো তার সরবরাহ পথটা হবে পাকিস্তান হয়ে বাই রোড। এই কারণে পাকিস্তানকে ডিস্টেবিলাইজ করার জন্য ইন্ডিয়ার মাধ্যম হয়ে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তান আক্রমণ করলো। আমরা জানি যে এ ধরনের যুদ্ধ হলে, এবং আমরা দেখেছি ইরানকে সবসময় পুতিনের সাথে কথা বলতে, আলোচনায় কি হলো না হলো, চীনের সাথে কথা বলতে সরাসরি ডেলিগেট চলে যায় বা ফোনে কথাবার্তা হয়। আপনার কি মনে হয় না যে এই যে পাকিস্তান আফগানিস্তান একটা যুদ্ধ লাগে আকাশপথ বা স্থলপথ বন্ধ করে কাজে আসবে না? কারণ হচ্ছে আমরা জানি যে অনেক গোয়েন্দা রিপোর্ট বলছে প্রায় মাসখানেক ধরে রাশিয়ার কার্গো বিমান এবং আপনার চীনের কার্গো বিমান ল্যান্ড করছে তেহরানের ইরান বিভিন্ন সামরিক আপনার এয়ারপোর্ট গুলোতে। না, এখন ধরেন যুদ্ধে তো অনেক সময় ইমার্জেন্সি ইকুইপমেন্ট প্রয়োজন হয় এবং অনেক যন্ত্রপাতি নষ্ট হবে, ওইটার আবার স্পেয়ার দরকার হবে, তো এই সরবরাহ রুটটা এটা। আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এই যে আপনার এই যুদ্ধটা কিন্তু মূলত মার্কিন ডলারকে রক্ষার জন্য, কারণ চীন মধ্যপ্রাচ্যের তেল সম্পদে বিনিয়োগ করতে যাচ্ছিল, এখন চীনকে সেখান থেকে বের করে নিয়ে আসতে পারতেছে আমেরিকা। মানে শুধু যে ইরানের যুদ্ধ না, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ মানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এবং এই আমাদের এই অঞ্চল জুড়ে একটা বিশাল প্ল্যানের অংশ। তারা যদি ইরানের সাথে যুদ্ধ নাও করতো তাও তাদের অনেক সফলতা ছিল, কারণ মধ্যপ্রাচ্য থেকে যদি আপনি চীনকে সরিয়ে দিতে পারেন, চীনের বিনিয়োগ সরিয়ে দিতে পারেন, তাহলে তেলটা আরো বেশি কবজা। এবং মধ্যপ্রাচ্যের শাসকরা কিন্তু সৌদি আরব, আরব আমিরাত, এরা সবাই কিন্তু জানে যে এই অবস্থা। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই পূর্ব পশ্চিম বাণিজ্যের কেন্দ্র হবে আপনার ইসরায়েলের হাইফা এবং এই এলাকাটা, এবং কিভাবে বাণিজ্যটা হবে ভারত থেকে। ভারত কিন্তু আপনি জানেন যে পৃথিবীর যে কয়টা 3-4টা অঞ্চল আছে প্রাকৃতিক সম্পদ এবং খাদ্যদ্রব্যের হাব, তার মধ্যে ভারত একটা। তাহলে ইউরোপের সাথে ভারতের বাণিজ্যটা তারা কিভাবে চালু রাখবে ইসরায়েল, সেটা হলো ফার্স্টে জাহাজে করে আপনার মালামালগুলা এখান থেকে যাবে হলো আরব আমিরাতের জাবাল আলী বন্দরে। জাবাল আলী বন্দর থেকে বাই রোডে এটা সৌদি আরব এবং জর্ডান হয়ে চলে যাবে ইসরায়েলে। পরে ওই যে ইসরায়েলের ইলাত এবং এই যে নতুন পোর্ট তারা যেটা, ওখান থেকে শিপিং করে চলে যাবে। এবং এর মাধ্যমে তারা কিন্তু আরো একটা মজার ব্যাপার, মানে মুসলমানদের ইকোনমির উপর হামলা করছে। আর অন্য মুসলিম দেশগুলো আপনি দেখেন, পাকিস্তান, তারপরে আপনার এই যে কি বলি আমরা ইন্দোনেশিয়া, এরকম বড় বড় মুসলিম দেশগুলো কিন্তু নীরব, তাদের একজন লোক মারা যায়নি। তুরস্ক একদম নীরব, সে বলে যে ইসরায়েলের সাথে আমার বিজনেস, ফিলিস্তিনের সাথে আমার হৃদয়ে আছে। এইরকম গাদ্দার মুসলমান দিয়ে আমরা কি করব? হ্যাঁ, এবং এখন যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধটাকে আপনি নর্মালি দেখবেন যে প্রচলিত কনভেনশনাল ওয়ার আমেরিকা হয়তো করতে চাচ্ছে, কিন্তু ইরানিরা কিন্তু কনভেনশনাল ওয়ারের ফাঁদে পা দিবে না আমার ধারণা। তারা অ্যাসিমেট্রিক ওয়ার মধ্যপ্রাচ্যে পুরো অস্থির করে তুলবে। হ্যাঁ, মোদি কিন্তু কয়েক বিলিয়ন ডলারের ইসরায়েলের সাথে চুক্তি করেছে, এবং ইসরায়েল যেই প্রযুক্তি এই পর্যন্ত তার কাছে বিক্রি করেনি, আয়রন ডোম এবং আয়রন বিম প্রযুক্তি, এইটা দিয়ে দিয়েছে। এর কারণ কিন্তু আপনার পাকিস্তান, বাংলাদেশ, চীন সবার বিরুদ্ধে তার ফাইট। তার মানে ইন্ডিয়া কিন্তু নিজেকে অলরেডি এই অঞ্চলে, যতই সে বলুক যে আমরা এই অঞ্চলে, সে কিন্তু এই অঞ্চল থেকে বেরিয়ে গেছে। আমি সেটা আসছিলাম যে আপনি যখন বক্তৃতা দিচ্ছিল নেতানিয়াহু, তখন মোদি কিন্তু এটা সাপোর্ট করেছিল যে তাদের উপরে যে ফিলিস্তিনে একটা বাহিনী হামলা করেছে, কিন্তু যখন মানবতা বিরোধী যত কাজ হয় ফিলিস্তিনে, একটা ব্যাপারও কিন্তু বিশেষ করে মোদি সাহেবের কোনো টনক নড়ে না। যাক, আমরা সে বিষয়ে যাব না। আমরা চাচ্ছি যে আমরা রিয়াকশনটা দেখার জন্য অপেক্ষা করছি, ইরান কি করে। আর আপডেট হলে তো আমরা আপনাদেরকে জানাবোই। সুপ্রিয় দর্শক, আমরা যেটা চাচ্ছিলাম না সেটাই হয়ে গেল। আমাদের আতিক ভাই যেটা বলে যাচ্ছিল যে এটা আসলে ইরান না, ইরান ফ্যাক্টর না, এখানে পুরো মধ্যপ্রাচ্যের চীনের যে অস্তিত্ব অর্থনীতিতে এবং রাশিয়ার যে অস্তিত্ব সামরিক ক্ষেত্রে, সেটাকে কমানোর জন্যই। আচ্ছা, আমার একটা কোশ্চেন, আমি শেষ করার আগে আপনি ছোট্ট করে উত্তর দেন। সেটা হচ্ছে, এখন কি চীন তাইওয়ানে বা রাশিয়া ইউক্রেনে আরো আগ্রাসী হবে না? এখন বিষয়টা হলো, এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে অবশ্যই চীন এই সুযোগ নিবে তাইওয়ানের উপর, কারণ এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ওইদিকে ব্যস্ত থাকবে। সো এটা
গ্রাস করা তার জন্য নিরাপদ, যদিও সে কখনোই স্বীকার করেনি এটা তার ভূখণ্ড না, সে সবসময় বলছে এটা তার পার্ট। এক চীন দুই নীতি এরকম ভাবে চলছে। আবার একই দিকে রাশিয়াও এই মুহূর্তে ইউক্রেন পুরোটা, কারণ ইউক্রেনে এই মুহূর্তে আর মার্কিন সামরিক সহায়তা সেইভাবে আসবে না, এবং শুধু ইউক্রেন না, পূর্ব ইউরোপের আরো অন্যান্য দেশ, পোল্যান্ড টোল্যান্ড এইসব দেশও রাশিয়ান হামলার মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকে অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন। আমরা যেটা ভয় পাচ্ছিলাম, আতিক ভাই গত 15 দিন ধরে একই কথা বারবার বলছিল, আমারও মাঝে মাঝে হচ্ছিল আতিক ভাই একই কথা বলে কেন, কিন্তু ঘটনা সেটাই ঘটলো। যেভাবে তারা গুছিয়ে আনছিল, ওই যেটা আজকে উনি বললেন যে ইরান ফ্যাক্টর না, ফ্যাক্ট হলো চীন রাশিয়ার আধিপত্য কমানো এবং পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য মধ্যপ্রাচ্যে ডলারকে রক্ষা করা। তার ট্রাম্প সবসময় একটা কথা বলে যে তার অর্থনীতি হলো মূল, যেভাবে হোক আমেরিকান ফার্স্ট, বাকি দুনিয়া জহন্নামে যাক, এটা তার কোনো যায় আসে না, এটাই নিয়ে। তো সুব্রত, আজকের অনুষ্ঠানে কেমন লাগলো আমাদের জানাবেন, আর আমাদের অনুষ্ঠানটা পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনারা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।